ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে দুই বোনের অনেক সুন্দর একটা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। যদিও দুই বোনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবুও দুই বোন একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। আর তারা দুজনে মিলে সব সমস্যার মোকাবেলা করে। আর আমাদের দুইজন হ্যান্ডসাম হিরো দুই বোনের প্রেমে পড়ে যায়। ড্রামার কাহিনীটা ভীষণ ভিন্ন, তাই তোমাদের কাছে ভালো লাগবে। তাই দেরি না করে শুরু করছি। ড্রামার শুরুতেই দুইজন মেয়েকে দেখানো হয়। উপরের মেয়েটা আমাদেরকে বলছিল, আমি জিয়াং পরিবারের আসল মেয়ে। আমাদের জন্মের সময় আমাদের অদল বদল করে দেওয়া হয়েছিল, তাই এখন আমার পজিশনে মিস ইয়ান আছে। সে সুন্দরী হওয়ার পাশাপাশি সব কিছুর মধ্যেই অনেক পারদর্শী। সে স্কুলে পিয়ানো, মিউজিক এবং ডান্সে অলিম্পিক মেডেলও পেয়েছে। আর সে ইন্টার্ন হিসেবে কোম্পানি শুরু করেছিল। আর তার পরিশ্রমের কারণে বোর্ড মেম্বারদের মধ্যে সে জায়গা করে নিয়েছে। আমার এখন এরকম মনে হয় আমি এখন ফিরে এসেছি, তাই সে নিশ্চয়ই আমার প্রতি অনেক বেশি রেগে আছে, কারণ চায়নায় তার নাম ডাক অনেক বেশি। আর জিয়াং পরিবারের মেয়ে হিসেবে সবাই তাকেই চিনে। কেউ জানে না যে আমি আসলে জিয়াং পরিবারের আসল মেয়ে। আর আমাদের জন্মের সময় অদল বদল হয়েছিল, ঠিক যেরকম অন্য সব ড্রামার মধ্যে হয়। এখন তো মনে হচ্ছে ড্রামার মতোই সব কিছু হবে। মিস ইয়ান কখনই আমাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু ইয়ান তো অবাক করে সুকে বলছিল, আমি তোমার কাছে ক্ষমা চাই। এত বছর ধরে আমি তোমার পজিশনে আছি। আমি তোমার সব কিছু তোমাকে ফিরিয়ে দিতে চাই। কোম্পানির শেয়ার থেকে শুরু করে সব কিছু তাকে সে ফিরিয়ে দেয়। ইয়ান বলে, আমি জানি এটা যথেষ্ট না, কিন্তু আমার কাছেই সব কিছুই আছে যা জিয়াং পরিবার আমাকে দিয়েছিল। শুধু অবাক হয়ে ইয়ানকে দেখছিল, যার মাথায় একটা চুলের কাঁটা ছিল। শুধু সে চুলের কাঁটা দেখে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সু যখন স্কুলে যাচ্ছিল, একজন গ্র্যান্ডমা নিচে এসে বসে পড়ে আর সবাইকে বলছিল সে নাকি তাকে ধাক্কা দিয়েছে। আর এই গ্র্যান্ডমা এই সব কিছু টাকার জন্য করেছিল। সু সবাইকে বলছিল আমি কোনো কিছুই করিনি, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। তখনই সুয়ের কাছে ইয়ান আসে এবং সে ভিডিও দেখিয়ে তাকে সাহায্য করে। সে গ্র্যান্ডমা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। সু তাকে ধন্যবাদ জানায়। ইয়ান বলে, কোনো ব্যাপার না, তুমি নিজের খেয়াল রেখো। তখন সু তার হেয়ারপিন নোটিস করেছিল। বর্তমানে ইয়ান সেই জায়গায় বলছিল, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, তুমি চিন্তা করো না। কিন্তু সু তার কাছে চলে যায় আর বলে, তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি জিয়াং পরিবার থেকে যান, সবাই আপনাকে টার্গেট করবে। যদিও আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমরা বোনের মতোই থাকবো। এ কথা বলে সে ইয়ানকে জড়িয়ে ধরে। সু মনে মনে ভাবছিল, আপনি অনেক বেশি দয়ালু। আর এখন আপনার কাছে যা আছে আপনি নিজের যোগ্যতায় অর্জন করেছেন, তাই আপনি জিয়াং পরিবারের মেয়ে হওয়া ডিজার্ভ করেন। আর আমিও একজন ভালো বোন পেয়ে গেলাম। তখনই সুয়ের মা এবং বাবা চলে আসে আর আমরা সেখানে মিয়ানাকেও দেখতে পাই। মিয়ানা আসলে সুয়ের ফুফাতো বোন। মিয়ানা এসে সুকে জড়িয়ে ধরে আর বলে, আমরা তোমাকে অনেক মিস করেছি। তোমার নিশ্চয়ই এতিমখানায় থাকতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু কি বা করা যাবে, তোমাদের দুই বোনকে কেউ অদল বদল করে দিয়েছিল। আমরা তো এই ব্যাপারে কোনো কিছুই জানতাম না। যখন জানতে পেরেছি 18 বছর পার হয়ে গেছে। এই 18 বছর তোমাকে অনেক সাফার করতে হয়েছে। আর সে উস্কানোর জন্য সুকে বলছিল, তুমি এই সব কিছুর জন্য ইয়ানকে দোষারোপ করো না, যদিও সে তোমার সব কিছু খুব ভালোভাবে ইউজ করেছে। সু বলে, তোমার কথার মানে কি? ইয়ান বাড়ি ছেড়ে চলে যাক? মিয়ানা বলে, না, এরকম কোনো কিছুই না। আমি বলতে চাচ্ছি তুমি তাকে ব্লেম করো না। সু বলে, আমি কেন আমার বোনকে দোষারোপ করব? আমরা দু বোন তো একসাথেই থাকবো। সুয়ের আসল মা বাবা অনেক বেশি হ্যাপি হয়। আর তারা দুজনেই বলছিল, আমরা তো এটাই চেয়েছিলাম। সুকে তার বাবা বলছিল, যখন তোমরা এই ব্যাপারে রাজি হয়েই গেছো, আমি কালকেই পার্টি রাখবো এবং সবকিছু অ্যানাউন্সমেন্ট করব। মিয়ানা ভাবছিল, আমি ভেবেছিলাম সুয়ের আসার পর জিয়ানকে বের করে দেওয়া হবে, কিন্তু দুইজনে তো একসাথে থাকার জন্য রাজি হয়ে গেল। আমি এরকম হতেই দিব না। জিয়ান সব সময় আমার থেকে বেশি বেটার ছিল। এরকম চলতে থাকলে জিয়ান পরিবারের সব প্রপার্টি তো সেই পেয়ে যাবে। তখনই সেখানে মিস্টার চ্যান আসে আর বলে, জিয়ান পরিবারের আসল মেয়ে নাকি ফিরে এসেছে। আর সে সুকে জিজ্ঞেস করে, তুমি কি সে? সু তাকে হ্যাঁ বলে আর জিজ্ঞেস করে, তুমি কে? চিন বলে, আমি হলাম জিয়ানের ফিয়ন্সে। এখন তো এই পরিবারের মেয়ে বদলে গিয়েছে, তাই এখন তোমরা দুজনে আমাকে ইমপ্রেস করো, তারপরে আমি ডিসাইড করব আমি কাকে বিয়ে করব। চিন ভাবছিল, সু হলো গ্রামের মেয়ে আর জিয়ান এত বেশি ট্যালেন্টেড। জিয়ানকে বিয়ে করলে আমার বেশি ভালো হবে, কিন্তু সুকে যদি এই পরিবার সব প্রপার্টি দিয়ে দেয়, তখন তো আমার আবার ঝামেলা হয়ে যাবে। মানে বুঝতেই পারছো, সে টাকার জন্য এই পরিবারে বিয়ে করতে চাচ্ছে।
তাই এখন যাকে ডিসাইড করলে তার সব থেকে বেশি লাভ হবে সে তাকেই চুজ করবে। তাই বর্তমানে সে বলছিল, তোমরা দুই বোনই আমাকে ইমপ্রেস করে দেখাও, তারপরই আমি ডিসাইড করব আমি কাকে বিয়ে করব। জিয়ান বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। মিস্টার জিন তো রেখে যায় আর বলতে শুরু করে, আমি এখানে তোমাকে সাপোর্ট করছি আর তুমি এরকম করছো। শো বলে, আমিও তোমাকে বিয়ে করতে চাই না। মিস্টার জিন তো রেগে বলতে শুরু করে, তুমি এখন মাত্র অরফানেজ থেকে এসেছো আর আমাকে রিজেক্ট করছো, তোমার এত সাহস হয়ে গেছে। সেখানে মিয়ানা বলে, মিস্টার জেন একেবারে জিয়ানের জন্য পারফেক্ট ম্যাচ, এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। সু তখন মিয়ানাকে বলে, তোমার যদি মিস্টার জেনকে এতই পছন্দ হয় কেননা তুমি তাকে বিয়ে করে ফেলো। মিয়ানা বলে, না না, আর সে ভাবতে শুরু করে, আমি তাকে বিয়ে করতে পারবো না কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। তখনই সেই বাড়িতে এন্ট্রি হয় রুয়ান এবং গুয়ানের। তারা দুজনেই দুই ভাই। রুয়ানকে দেখার পর তো মিয়ানা অনেক বেশি হ্যাপি হয়ে যায় কারণ সে আসলে রুয়ানকে পছন্দ করত। রুয়ান আসার পরে জিয়ানকে বলছিল, আমি তোমাকে কখনো বলিনি আমি আসলে তোমাকে পছন্দ করি। সবাই তো রুয়ানের কথা শুনে পুরাই শকড, কিন্তু জিয়ান তাকে নিষেধ করে ফেলে। সেখানে মিস্টার চেন তো হ্যাপি হয়ে যায়। তখন জিয়ান তাকে বলে, আমি তোমাকেও নিষেধ করে ফেলেছি। রুয়ান আসার পর চেনকে বলে, তোমাকে সে নিষেধ করে দিয়েছে, তুমি চলে যাও, জিয়ান শুধুমাত্র আমার হবে। দুজনের মধ্যে তো সেখানে একেবারে ঝগড়াই শুরু হয়ে যায়। শুধু রুয়ানকে দেখে ভাবছিল, মনে হচ্ছে সে আমার বোনকে অনেক বেশি পছন্দ করে। আমার তো মনে হচ্ছে আমার বোনের জন্য সে একেবারে পারফেক্ট হবে। জিয়ান তো রুয়ানকে জিজ্ঞেস করে, সত্যি বলো তুমি এখানে কেন এসেছো? রুয়ান বলে, আমি শুনলাম তুমি জিয়ান পরিবারের আসল মেয়ে না, তাই আমি ভাবলাম তুমি নিশ্চয়ই অনেক বড় শকটে আছো, তাই আমি তোমাকে দেখার জন্য চলে আসলাম। সু বলে, যদিও আমাদের দুইজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরে আমরা বোন হয়ে থাকবো। রুয়ান আর গুয়ান তারা দুজনেই তো পুরাই শক দুই বোনের এত ভালো সম্পর্ক দেখে। গুয়ান তার ভাই রুয়ানকে বলে, যখন সবকিছু ঠিক আছে তাহলে চলো আমরা চলে যাই। কিন্তু রুয়ান বারবার বলছিল, জিয়ান আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি যদি এ ব্যক্তির সাথে এঙ্গেজমেন্ট নাও ভাঙো তারপরেও আমি তোমার জন্য অপেক্ষা করব, যদি তাকে বিয়ে করে ফেলো তারপরেও আমি ডিভোর্সের অপেক্ষা করব। গুয়ান কোনো রকম ভাবে তার ভাইকে সেখান থেকে টেনে নিয়ে যায়। সেও বাইরে চলে আসে রুয়ানের সাথে কথা বলার জন্য, কিন্তু হঠাৎ করে সেখানে তার পা পিছলে যায় আর সে সোজা গিয়ে মিস্টার গুয়ানের উপরে পড়ে যায়। তার ভাই তো পুরাই অবাক আর ভাবছিল, আমার ভাই তো কোনো মেয়ের প্রতি কখনোই ইন্টারেস্টেড ছিল না, কিন্তু সে আজকে হঠাৎ করে সুকে সাহায্য করলো। গুয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন সে হ্যাঁ বলে। সু তারপর রুয়ানকে বলছিল, আমি দেখলাম তোমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। রুয়ান বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমি জিয়ানকে পছন্দ করি। সু তাকে বলে, কেন তোমার কি আমার সাহায্য লাগবে না জিয়ানকে পটাতে, যাতে তোমরা দুজনে একসাথে আসতে পারো? তখন তো সে হ্যাঁ বলে। সু তারপর তার কাছ থেকে উইচের অ্যাকাউন্ট নেয়। সু তারপর গুয়ানকেও বলে অ্যাকাউন্টে অ্যাড করার কথা। রুয়ান বলে, আমার ভাই কাউকে অ্যাকাউন্টে অ্যাড করে না, কিন্তু গুয়ান তো অ্যাড করার জন্য রাজি হয়ে যায়। রুয়ান তো তার ভাইয়ের এরকম ব্যবহারে পুরাই শকড আর শুধু অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে আমাদের সে পার্টির সিন দেখানো হয়, যেখানে দুই বোনই নিচে নামে। সবাই তো একে অপরের সাথে কথা বলছিল, দুই বোনই কত সুন্দর। আমরা তো শুনেছি জিয়ান পরিবারের দুইজন মেয়ে আর আগে একজন গায়েব হয়ে গিয়েছিল, আর এখন সে ফিরে এসেছে। দেখে মনে হচ্ছে দুই বোনের সম্পর্ক অনেক বেশি ভালো। মিয়ানার এসব দেখে একেবারেই সহ্য হচ্ছিল না, তাই সে তার বান্ধবীকে ইশারা করে। তাই তার বান্ধবী সুয়ের কাছে গিয়ে ইচ্ছে করে তার জামার উপরে ড্রিঙ্ক ফেলে দেয় আর মিথ্যা ক্ষমা চাওয়া নাটক করছিল। জিয়ান বলে, তুমি এসব ইচ্ছে করে করেছো। মেয়েটি বলে, তুমি আমার উপরে ভুল অভিযোগ তুলছো, আমি তো ইচ্ছে করে করিনি, আর আমি আমার ভুলের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজি আছি। তাছাড়া এই জামাটা দেখে বেশি দামিও মনে হচ্ছে না। জিয়ান বলে, তোমাকে কে বলেছে এই জামাটা বেশি দামের না? তখন তো সেই মেয়েটা বলে, কারণ আমরা জানি সে অরফানেজ থেকে ফিরেছে আর তাকে কিরকম ট্রিট করা হচ্ছে। সেখানে মিয়ানা বলে, এটা সাধারণ একটা ড্রেস, তাই এটা নিয়ে এত ঝামেলা করা উচিত হবে না। তাছাড়া সুয়ের জন্য আমার অনেক খারাপ লাগছে, কারণ সে অনেক সস্তা জামা পরেছে। আশেপাশের সবাই তো বলতে শুরু করে, আমাদের এরকম আশা ছিল না জিয়ান পরিবার তার মেয়েকে এরকম ভাবে ট্রিট করবে। সেখানে রুয়ান এবং গুয়ানও চলে আসে। রুয়ান তার ভাইকে বলছিল, সবাই জিয়ানকেই দোষারোপ করছে, আমি এখন যাব তাকে সাপোর্ট করতে, কিন্তু গুয়ান তার হাত ধরে ফেলে আর বলে তারা দুজনেই সামলাতে পারবে। সেখানে সবাই তো জিয়ানকেই দোষারোপ করছিল, আর মিয়ানা অনেক বেশি কথা বলতে শুরু করে। আসলে সে সুকে উস্কাতে চাইছিল। তারা বলছিল জিয়ান কত দামি ডিজাইনার জামা পরেছে আর সুকে কি জামা দিয়েছে পরার জন্য। সু তো এবার পুরাই রেগে যায় এবং মিয়ানাকে চড় মারে। মিয়ানা রেগে যায় আর বলতে শুরু করে, আমি তো তোমার সাইড নিয়ে কথা বলছি আর তুমি আমাকে হিট করেছো। তুমি একটা অরফানেজ থেকে এসেছো, তোমার এত সাহস কিভাবে হলো? আর সে তার মাকেও ডেকে নেয়।
মিয়ানার মা এসে বলে, তোমার মধ্যে কোনো ম্যানার্সই নেই, তুমি তো একটা জঙ্গলি মেয়ে। সু বলে, এখনই সবাই সবকিছু জানতে পারবে। আর সে ইশারা করে সবাইকে বলছিল পেছনে তাকাতে। পেছনে তাকিয়ে সবাই তো পুরাই শকড হয়ে যায়, কারণ সেখানে সে ভিডিও ছিল। সেখানে দেখা যায় শুয়ের জন্য যে দামি ডিজাইনার জামা প্রিপেয়ার করা হয়েছিল, সেই জামাটা মিয়ানা চেঞ্জ করে দিয়েছে। আর সেই জামার পরিবর্তে একটা সাদা সিম্পল জামা রেখে দিয়েছিল। তারা দুই বোন তো আর বোকা ছিল না, দুজনেই আগেই সবকিছু বুঝতে পারে। তারপর তারা দুই বোন মিলেই প্ল্যানিং করেছিল মিয়ানাকে এক্সপোজ করবে। বর্তমানে সবার সামনে সে এক্সপোজ হয়ে যায়। গুয়ান সেখানে ভাবছিল দুই বোনের মাথায় অনেক বুদ্ধি আছে। আর আশেপাশে সবাই তো নানা ধরনের কথা বলছিল। মিয়ানা বলে, আমি এটা নই। জিয়ান বলে, ঠিক আছে, আমরা পুলিশ ডাকবো, পুলিশই ঠিক করবে এটা সত্যি নাকি মিথ্যা। সু বলে, বোন তুমি ঠিকই বলেছ, কিন্তু সে যদি অপরাধী বের হয় তাহলে মিয়ানার সাথে কি হবে? মিয়ানার মা তো বলছিল এসব কিছু করার কোনো প্রয়োজন নেই, এটা বাড়ির মামলা। তখন জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কোনো কিছুই করব না, কিন্তু তার পরিবর্তে তাকে অ্যাব্রোডে পাঠাতে হবে। মিয়ানা বলে, আমি অ্যাব্রোডে যাব না, তোমরা এখানে মজা করবে আর আমি অ্যাব্রোডে যাব, আমি তো জিয়ান পরিবারেই থাকবো। জিয়ান তার ফুফুকে বলে, আপনি আপনার মেয়ের এত সাইড নিচ্ছেন, এর মানে কি আপনিও আপনার মেয়ের সাথে মিলে আছেন? মিয়ানার মা যখন বুঝতে পারে এখন সেই ফেঁসে যাবে, সে তার মেয়েকে জোরে চড় মারে। আর সে তার মেয়েকে বলছিল, তুমি এত নিচু কাজ কিভাবে করতে পারো, তারা দুজনে তোমার বোন হয়। তারপর সে তার ভাইকে বলছিল, প্লিজ আপনি আমার মেয়েকে ক্ষমা করে দিন। কিন্তু তাকে তার ভাই বলে, তাকে অ্যাব্রোডে যেতেই হবে, আজকে সে সবার সামনে আমাদের পরিবারের নাম খারাপ করেছে। মিয়ানার মা বলে, সে আপনার নিজ হয়, আপনি তার সাথে এরকম করতে পারেন না। কিন্তু মিস্টার জিয়ান বলে, তুমি তোমার মেয়ের ভুল দেখতেই পাচ্ছ না, তোমার এতই সমস্যা থাকলে তুমিও তোমার মেয়ের সাথে চলে যাও। তখন তো মিয়ানার মা কিছুই করতে পারে না আর মিয়ানাকে নিয়ে চলে যায়। কিন্তু মিয়ানা তো অনেক বেশি রেগেছিল, আরেকটা বোতল নিয়ে তাকে অ্যাটাক করার চেষ্টা করে। আর সে যখনই সুকে অ্যাটাক করতে যাবে তার আগেই গুয়ান তো সেই ওয়াইনের বোতল ধরে ফেলে। রুয়ান তো পুরাই অবাক হয়ে যায় আর ভাবছিল আমার ভাই হঠাৎ করে এই জায়গা থেকে কিভাবে গায়েব হলো। অন্যদিকে গুয়ান তো সেখানে মিয়ানাকে সরিয়ে দেয়, এই কারণে মিয়ানা পড়ে যায়। এসব দেখে তো সুয়ের বাবা পুরাই শকড ছিল আর সে বলতে শুরু করে, দুইজনকে এখান থেকে নিয়ে যাও, এই মা মেয়ে যাতে আমাদের পরিবারে আর পা না রাখে। তখন তো গার্ডেরা মিয়ানা এবং তার মাকে পার্টি থেকে বের করে দেয়। আর সেখানে সু এবং গুয়ান একে অপরকে দেখছিল। সুয়ের কাছে তার মা আসে এবং ক্ষমা চায় আর বলে, আমরা সত্যি তোমার জন্য এরকম জামা প্রিপেয়ার করিনি। সু বলে, মা কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি এসব কিছুর মধ্যে আপনাদের কোনো দোষ ছিল না। জিয়ান বলে, মা তাহলে আমরা উপরে যাচ্ছি, তাকে নতুন জামা পরিয়ে নিয়ে আসি। তার কিছুক্ষণ পরে সুয়ের এন্ট্রি হয়, যে কিনা ডিজাইনার একটা জামা পরে এসেছিল আর তাকে আসলে অনেক বেশি প্রিটি লাগছিল। সবাই তো সেখানে দুই বোনকে দেখছিল। গুয়ানের নজর সুয়ের ওপরে আর রুয়ানের নজর জিয়ানের উপরে। এখানে আমাদের পার্টির সিনটা কাট হয়। তারপরের সিনে তারা দুই বোন দুজনের প্যারেন্টস এর সাথে বসেছিল। তখনই সেখানে মিস্টার জিন তার বাবাকে নিয়ে চলে আসে। জিনের ফাদার সেখানে বলে, আমরা শুনলাম আপনারা নাকি এঙ্গেজমেন্ট ভাঙার কথা ভাবছেন। সুয়ের ফাদার বলে, না একদমই না, আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। জিনের ফাদার বলে, আচ্ছা ঠিক আছে, আমার ছেলে এখন ডিসাইড করবে দুই বোনের মধ্যে কাকে সে বিয়ে করবে, তাই আপনি আমাদের আগেই জানিয়ে দিন আপনি দুই মেয়ের মধ্যে কাকে জিয়ান পরিবারের সব থেকে বেশি সম্মান এবং মর্যাদা দিবেন। সুয়ের ফাদার জিজ্ঞেস করে, আপনার কথার মানে কি? জিনের ফাদার বলে, জিয়ান এত বছর ধরে আপনার মেয়ে হয়েছিল, কিন্তু আসলে সুই আপনার আসল মেয়ে, কিন্তু সে তো গ্রাম থেকে এসেছে, তাই আপনি সবার সামনে অ্যানাউন্সমেন্ট করেন আপনি আপনার সব প্রপার্টি এবং সবকিছু জিয়ানকে দিবেন, তাহলে আমরা এই এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করতে পারবো। ফাদার বলে, আমি আমার দুই মেয়ের মধ্যে কখনই কোনো ভেদাভেদ করিনি, তাই আমি এই ডিসিশন নিতে পারবো না। জিনের ফাদার বলে, যদি আপনি জানে এঙ্গেজমেন্ট হোক তাহলে আপনার ডিসিশন নিতেই হবে। জিয়ান বলে, আমি আগেই বলেছি আমি জিনের সাথে এঙ্গেজমেন্ট করব না, তাহলে আপনি কেন এখানে আবার এসেছেন? সু বলে, বোন ঠিকই বলেছে, আমরা দুজনেই ডিসাইড করে নিয়েছি, তাই আপনাদের কোনো ডিসিশন নিতেই হবে না। সেখানে জিন বলে, আমি এঙ্গেজমেন্ট করতে রাজি না হলে তোমাদের কে এঙ্গেজমেন্ট করবে? তখনই রুয়ান এবং গুয়ান চলে আসে। রুয়ান বলে, আমি করব। সেখানে তারা তো অনেক ধরনের উপহারও নিয়ে এসেছিল, একজন একজন করে সবাই আসছিল উপহার নিয়ে। জিন তো অবাক হয়ে বলছিল, আমি এঙ্গেজমেন্টের কথা বলতে এসেছি, তোমরা এখানে হঠাৎ করে কিভাবে চলে আসলে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রুহান আসলে গেম খেলছিল, তখনই তার কাছে সুয়ের মেসেজ আসে। সু তাকে বলেছিল মিস্টার জিয়ান তার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে আমার বোনকে বিয়ে করার জন্য। তুমি কি আমার বোনের বিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করবে নাকি আসবে আর সবকিছু থামাবে?
বর্তমানে রুয়ান বলে, আমি ওইখানে এসেছি এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলতে। আমি জিয়ানের সাথে এঙ্গেজমেন্ট করতে চাই। জিন বলে, তুমি বেশি কথা বলবে না, জিয়ান তোমার সাথে এঙ্গেজমেন্ট করবে না। শুধু সেখানে তার বোন জিয়ানকে ইশারা করে। জিয়ান তখন দাঁড়িয়ে পড়ে আর বলে, এই এঙ্গেজমেন্ট করতে আমি রাজি। সবাই তো সেখানে অনেক বেশি অবাক হয় আর চেন তো অনেক বেশি রেগে যায়। চেন তো চিল্লাতে শুরু করে আর বলে, ছোটবেলায় আমাদের এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে গেছে, তুমি আমাকে এরকম ভাবে চিট করতে পারো না। চেনের বাবা তো সেখানে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, এখানে সব কি চলছে। সুয়ের ফাদার বলে, যদিও জিয়ান তাকে বিয়ে করতে চায় না, কিন্তু আমাদের আরেকজন মেয়ে আছে। কিন্তু সু বলে, না বাবা, আমি এত খারাপ লোককে কখনোই বিয়ে করব না। চিন তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি নিজেকে দেখেছ, তুমি অরফানেজ থেকে এসেছো। তুমি যদি জিয়ান পরিবারের মেয়ে না হতে তাহলে আমি তোমাকে ভালো শিক্ষা দিতাম। তোমার এত সাহস, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ। তোমার মতো মূর্খ মেয়েকে আমি নিজেও বিয়ে করতে চাই না। তোমার মতো মূর্খ মেয়েকে কে বিয়ে করবে? আর সে তো সুকে অনেক বেশি ইনসাল্ট করে। কিন্তু গুয়ান গিয়ে তো সেখানে তার হাত ধরে ফেলে আর বলে, কে বলেছে কেউ তাকে বিয়ে করবে না? আমি তাকে বিয়ে করার জন্য রাজি। সু ভাবে সে হয়তো আমাকে সাহায্য করার জন্য এসব কিছু বলছে, তাই সেও তখন রাজি হয়ে যায়। রুয়ান তো পুরাই অবাক, আমার ভাইয়ের আবার কি হয়ে গেল। সেও মনে হচ্ছে সুকে ভালোবেসে ফেলেছে, না হলে সে তো কখনোই এরকম ব্যবহার করে না। তাই তো যখন আমি আসার জন্য বের হব সে আগেই রেডি হয়ে বসেছিল। যদিও এসব ব্যাপারে সে কখনোই আমাকে সাপোর্ট করে না। চিন তো কিছুই করতে পারছিল না, তাই সে তার বাবার কাছে যায়। চিনের ফাদার বলে, আপনারা দুইজন মেয়ে এসব কি করছে? ছোটবেলা থেকেই দুজনের বিয়ে ফিক্স হয়ে আছে, তারা কেন নাটক করছে? সুয়ের বাবা তো সেখানে কিছুই বুঝতে পারছিল না সে কি বলবে। আর সে ক্ষমা চেয়ে বলে, যখন আমার দুইজন মেয়ে বিয়ে করতে রাজি না, এ বিয়ে আর হবে না। চিনের বাবা সেখানে ড্রামা করতে শুরু করে আর বলে, আপনারা এরকম করতে পারেন না। চিন তো সেখানে ভিডিও করতে শুরু করে আর বলে, আমি সোশ্যাল মিডিয়াতে সব পোস্ট করব আর তোমাদের ব্যাপারে জানাবো। তার মা এবং বাবা আটকাতে শুরু করে আর বলে, আমাদের পরিবারের সম্মান তোমরা এরকম ভাবে ধুলায় মিশাতে পারো না। আর আমাদের মেয়েরা যখন বিয়ে করতে রাজি না, এ বিয়ে হবে না। চিন জানতো জিয়ান পরিবার কত বেশি পাওয়ারফুল, তাই সে বলতে শুরু করে, এতদিন আপনারা আমাকে ঝুলিয়ে রেখেছেন, এখন এরকম করতে পারেন না। শুধু সেখানে চিনকে বলে, এই ভিডিও আপলোড করার আগে তুমি এই ভিডিও দেখে নাও। আর সে সবাইকে ভিডিও দেখায় যেখানে চিন অন্য কোনো মেয়ের সাথে রোমান্স করছিল। চিন তো সেখানে স্বীকারই করতে চাচ্ছিল না এটা সে, কিন্তু ভিডিওতে স্পষ্ট ভাবে তার চেহারা দেখা যাচ্ছিল। ফাদার বলে, এত কিছু করার পরেও তোমার এত সাহস আমার মেয়েদের হাত চাওয়ার জন্য বাড়িতে আসো? আমি কখনোই তোমার মতো খারাপ ব্যক্তির কাছে আমার মেয়েদেরকে বিয়ে দিব না। সেখানে চিনের ফাদার বলতে শুরু করে, তাহলে ঠিক আছে, আমি বাইরের সবাইকে বলে দিব তোমরা কিরকম ব্যবহার করো। প্রথমে আমাদের ওয়াদা করেছ, তারপর ওয়াদা ভেঙে ফেলেছ। সেখানে সু বলে, তোমরা যদি সে ভিডিও আপলোড করো আমরাও এই ভিডিও আপলোড করে দিব। আর এখন যদি পুলিশকে ডেকে আমরা পুলিশকে ভিডিও দেখাই, পুলিশ তোমাকেই ধরে নিয়ে যাবে, কারণ দুই পরিবারের মধ্যে যে সমঝোতা হয়েছিল তুমি সেটা ভেঙেছ। চিনের বাবা তো ভয় পেয়ে যায় আর বলে, এই ম্যাটার বাড়ির ম্যাটার, আমাদের পরিবারের মধ্যেই থাকুক, এইসব কিছুর মধ্যে পুলিশকে ইনভলভ করা একেবারেই উচিত হবে না। সুয়ের বাবা সেখানে বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা পুলিশকে ইনভলভ করব না, কিন্তু আপনারা যদি আমাদের পরিবারের সম্মানের ওপর আঘাত করার চেষ্টা করেন আমরা এই ভিডিও পোস্ট করে দিব। আর দুই পরিবারের মধ্যে এঙ্গেজমেন্টের সমঝোতা আজকেই শেষ। তখন তো চিনের এবং তার বাবারও কিছু করার ছিল না, চলে যেতে হয়। কিন্তু শুধু সেই জায়গায় চিনকে থামায় আর বলে, এত সহজে না, এখনো তো তুমি আমার বোনের কাছে ক্ষমা চাওনি, তুমি তাকে চিট করেছ তাই তার কাছে ক্ষমা চাও। চিন বলে, আমি কখনোই তার কাছে ক্ষমা চাইবো না। সো বলে, তাহলে ঠিক আছে, আমি এই ভিডিও পোস্ট করে দিচ্ছি, তারপর তোমার পুরো মিডিয়ার সামনে তার কাছে ক্ষমা চাইতে হবে। চিনের ফাদার চিনকে বলে, জলদি করো, তার কাছে ক্ষমা চাও। কিন্তু চিন তো রাজি ছিল না, তাই রুয়ান এরকম কাজ করে। আর সে চিনকে বলে, তার কাছে ক্ষমা চাও। তখন তো সে নত হয়ে পড়ে আর বাধ্য হয়ে তার কাছে ক্ষমা চাইতে হয়। তারপর চিন তো সেখান থেকে রেগে মেগে চলে যায়। তারপর রুয়ান জিয়ানকে বলছিল, তুমি কি আমাকে একটা চান্স দিবে? আমি তোমাকে প্রমিস করছি আমি কখনোই তোমাকে চিট করব না। কিন্তু জিয়ান তাকে নিষেধ করে দেয়। এখানে আমাদের ছোটবেলার কিছু সিন দেখানো হয়। রুয়ান সেখানে তার বন্ধুদের সাথে খেলা করছিল। তার বন্ধুরা জিজ্ঞেস করে, জিয়ান তোর সাথে কত ভালো, কিন্তু সে তো আমাদের সাথে ভালোভাবে কথাও বলে না, তুমি তার সাথে কিভাবে এত মিলেমিশে থাকো? সেখানে রুয়ান বলে, আমার পরিবার না চাইলে আমি কেন তার সাথে কোনো যোগাযোগ রাখতাম? আমাদের পরিবারের কারণে আমরা একসাথে আছি, আমার হৃদয়ে তার জন্য অন্য কোনো ফিলিংস নেই। জিয়ান আগে রুয়ানকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু ছোটবেলায় সে কথা শোনার পর তার পুরো হার্ট ব্রেক হয়ে গিয়েছিল। জিয়ান নিষেধ করার কারণে তখন তো তার ভাই তাকে নিয়ে চলে যায়, কিন্তু রুয়ান এখন অনেক কান্না করছিল, তার কান্নার শব্দ জিয়ানও শুনতে পায়। তার খারাপ লাগলেও সে কোনো কিছু করতে পারে না। তারপর রাতে সুতার বোনকে জিজ্ঞেস করে, আপনি কেন মিস্টার রুয়ানকে নিষেধ করলেন? আমার তো মনে হয় সে সত্যি তোমাকে অনেক পছন্দ করে। জিয়ান তাকে বলে, তুমি
তুমি তার কথায় এসো না, আমি তার ব্যাপারে ভালোই জানি। কলেজ টাইমে সে অনেক বেশি পপুলার ছিল, তাহলে সে কেন আমার মতো মেয়েকে পছন্দ করবে? তার মাথায় এখন কিছু সমস্যা চলছে, তাই তো সে সবকিছু সিরিয়াস নিচ্ছে না, শুধুমাত্র ফান করার জন্য এই সব কিছু করছে। তাছাড়া আমি বুদ্ধিমান, সবই বুঝতে পারি। তাছাড়া তার ভাইকে দেখো, গুয়ান তো অনেক বেশি ইন্টেলিজেন্ট, এত কম বয়সে সে তার কোম্পানিকে টপে নিয়ে গেছে, আর সে অনেক কঠোর পরিশ্রম করে। আমার তো মনে হয় সে তোমার জন্য একেবারে পারফেক্ট। কিন্তু আমি জানি সে সময় তোমরা দুজনেই নাটক করছিলে, কিন্তু পরে আর মিস্টার গুয়ানকে তুমি প্যারেশান করো না। জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কালকে তোমাকে স্কুলেও যেতে হবে। মা তোমাকে স্কুলে অ্যাডমিশন দিয়ে দিয়েছে, সে চাই তুমি তোমার স্টাডি কমপ্লিট করো। সু বলে, এত বড় পরিবারে আসার পরেও আমাকে পড়াশোনা করতে হবে, তাহলে এখানে এসে আমার ফায়দা কি হলো? তখন জিয়ান বলে, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে পড়াশোনা করতেই হবে। তখন দুজনই ঘুমিয়ে পড়ে। তারপরের দিন স্কুলে রুয়ান এবং সুয়ের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল। দুজনেরই ভাই বোন সেখানে আসে। জিয়ান তো প্রিন্সিপালকে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রিন্সিপাল বলে, দুজনকেই জিজ্ঞেস করো। সেখানে সু এবং রুয়ান তো একে অপরকে ব্লেম করছিল, সে আমারটা কপি করেছে, না সে আমারটা কপি করেছে। প্রিন্সিপাল রেগে যায় আর বলে, ঝগড়া করা বন্ধ করো, তোমরা দুজনে একেবারে লাস্ট পজিশন পেয়েছো। জিয়ান আর গুয়ান তো পুরাই শকড, কারণ দুজনেই জানতো না দুজনের ভাই এবং বোন পড়ালেখা এত খারাপ, আর তারা দুজনে একে অপরকে কপি করেও লাস্ট হয়েছে। প্রিন্সিপাল বলে, তোমরা দুজনে পড়াশোনা একেবারে টপ করেছিলে, আমার কত সুনাম হয়েছে, আর তোমাদের দুই ভাই বোনকে দেখো, তারা তো আমাকে লজ্জায় ফেলে দিয়েছে। গুয়ান বলে, আপনি চিন্তা করবেন না, আমি আমার ভাইকে ভালোভাবে সবকিছু শিখাবো, পরের বার এরকম কোনো কিছুই হবে না। জিয়ানও বলে, আমিও আমার বোনকে সব শিখাবো। তারপর দেখানো হয় তারা তিনজনই বাইরে বেরিয়ে পড়ে, আর রাস্তা দিয়ে যখন জিয়ান যাচ্ছিল হঠাৎ করে একটা বাইক চলে আসে। রুয়ান যখন দেখতে পায় জিয়ানকে হিট করবে, তখন সে তাড়াতাড়ি করে গিয়ে তাকে বাঁচায়, কিন্তু এ চক্করে সে আঘাত পায় আর অজ্ঞান হয়ে যায়। তারপর হসপিটালে তারা অপেক্ষা করছিল কখন তার জ্ঞান ফিরবে। তখনই সেখানে তার জ্ঞান ফিরে, আর জিয়ান তার পাশে বসেছিল, তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? রুয়ান তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, তুমি আমার কেয়ার করছিলে। শুধু এসব দেখে পুরাই রেগে যায় আর ভাবছিল সে এখনো ভালোবাসা দেখাচ্ছে। যদি সে নিজের আঘাতের কথা না বলে এরকম ভালোবাসাই দেখাতে থাকে, বোন তো খুব শীঘ্রই চলে যাবে। জিয়ান তো রুয়ানকে জিজ্ঞেস করে, তোমার মাথায় কি অনেক বেশি ব্যথা করছে? রুয়ানেরও সবকিছু মনে পড়ে, তাই সেও বলে, হ্যাঁ অনেক ব্যথা করছে, আর আমি তোমার পাও নাড়াতে পারছি না। তখন জিয়ান বলে, আমি ডাক্তারকে ডাকছি। কিন্তু রুয়ান বলে, না ডাক্তারকে ডাকার প্রয়োজন নেই, তুমি আমার পাশেই থাকো। জিয়ান তো সেখানে তার ড্রামা বুঝতেই পারছিল, তাই সে বলে, আমি এখন বাড়িতে যাব। রুয়ান তার ভাইকে ইশারা করে আর বলছিল, আমাকে সাহায্য করো। কুয়ান তার ভাইয়ের এরকম ড্রামা দেখে অনেক বেশি প্যারেশান ছিল, আর সে জিয়ানকে রিকোয়েস্ট করে এখানে থাকার জন্য। আর সে জিয়ানকে বলছিল, আমার কোম্পানিতে অনেক কাজ আছে, তাই আমি চাই তুমি তার দেখাশোনা করো। রুয়ান তো সেখানে সুখে যাওয়ার জন্য ইশারা করে। সু তখন গুয়ানের সাথে চলে যায়। তারপর সু গিয়ে তার গাড়িতে বসে পড়ে, আর গুয়ান তো তাকেই দেখছিল। সু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে সিট বেল্ট লাগাতে। সু তখন সিট বেল্ট লাগানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন তো মিস্টার গুয়ান তাকে সাহায্য করে। সু ভাবে, বন্ধু আমাকে বলেছিল সে অনেক রুড পারসন, কিন্তু আমার তাকে অনেক জেন্টাল মনে হচ্ছে। এরকম ভাবে সু বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল, তাই সে তার কোট দিয়ে তাকে ঢাকতে শুরু করে। আর গুয়ানের তো মন চাচ্ছিল তার ফেস টাচ করতে, কিন্তু সে নিজেকে কোনো রকম ভাবে কন্ট্রোল করে। সে কিন্তু সেখানে জেগেছিল, কিন্তু সে নিজেকে এরকম দেখায় সে ঘুমিয়ে আছে। গুয়ান তাকে ডাকে, তখন সে বলে, কি বাড়ি কি চলে এসেছে? গুয়ান তখন হ্যাঁ বলে। সো বলে, আচ্ছা ঠিক আছে, আর তাকে কোট দিয়ে চলে যায়। গুয়ান তো সেখানে সে কোটটাকেই দেখছিল, আর সেটা স্মেল করছিল। তখনই সো আবারও সেখানে চলে আসে আর বলে, আমি ভুলে আমার স্কুল ব্যাগ এখানে রেখে চলে গিয়েছিলাম। গুয়ান তো সেখানে অনেক বেশি লজ্জায় পড়ে যায়, আর সে কোনো রকম ভাবে কোটটাকে পেছনে রেখে দিয়েছিল। সো যাওয়ার আগে তাকে বলে, তুমি এখন থেকে আমাকে নাম ধরেই ডাকতে পারো, আর সাবধানে যেও। তার যাওয়ার পর তো সেখানে গুয়ান অনেক বেশি স্মাইল করে, আর সে তো আয়নায় নিজেকে দেখে একেবারেই চিনতে পারছিল না। আর গুয়ান ভাবছিল, আমি একটা ক্যাটের মতো কিভাবে হতে পারি, আমি আবার তাকে ভালোবেসে ফেললাম না তো। তারপরে সিনে দেখানো হয় গুয়ান তার ভাইকে এবং সুকে একসাথে ড্রপ করতে এসেছিল। সু তো সেখানে গুয়ানকে ধন্যবাদ জানায়, কিন্তু ও বলে, শুধু ধন্যবাদ?
সো ভাবে আমি তাকে থ্যাংক ইউ জানাচ্ছি, কিন্তু সে কোনভাবে থ্যাংক ইউ চাচ্ছে। তাই সে ভাবছিল সে কুয়ানকে কিস করে থ্যাংক ইউ জানাবে। সো তাকে যখনই কিস করতে যাবে তখনই পেছন থেকে রুয়ান বলে, ভাই গাড়ি কেন থেমে গেছে, আমরা কি চলে এসেছি, আপনি তো কিছু বললেন না। রুয়ান তো দুইজনের মোমেন্টই পুরো খারাপ করে দিয়েছে, তাই সে তো অনেক বেশি রেগে যায় আর তার ভাইকে বলে তুই বের হ। রুয়ান তো শকড হয়ে ভাবছিল আমি আবার কি করলাম যে সে আবারও নারাজ হয়ে গেল, আর রেগে মেগে সেও গাড়ি থেকে বের হয়ে যায়। সো বলে আমিও যাই। কুয়ান তাকে বলে মনে রেখো কোনো না কোনো সময় তোমাকে আবারও রিপে করতে হবে। সো তখন হ্যাঁ বলে বেরিয়ে যায়। তারপর দেখানো হয় দুজনই দুজনের পরীক্ষা দিয়ে বের হয়। পরিবারের সবাই তো বাইরে দুজনের জন্য অপেক্ষা করছিল, আর আসার পরে জিজ্ঞেস করে তুমি পরীক্ষা কেমন দিয়েছ। সো প্রথমত স্যাড হয়েছিল, তারপর তার বোনকে বলে তুমি যেরকম বলেছিলে প্রশ্ন আসবে ঠিক সেরকমই এসেছে, আর আমি অনেক ভালো এক্সাম দিয়েছি। তারা সবাই তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়। রুয়ান তো সেই জায়গায় সুকে ফুলের তোড়া দেয়, সেও তখন ফুলের তোড়া অ্যাকসেপ্ট করে। কিন্তু রুয়ান অবাক হয়ে ভাবছিল কেউ তো আমার উপরে মনোযোগই দিচ্ছে না। কিন্তু জিয়ান তো সেই জায়গায় তার হাত ধরে ফেলে। তখন তো রুয়ানের খুশির কোনো ঠিকানাই ছিল না। তারপর আমাদের হিরো হিরোইনের প্যারেন্টসেরা ডিসাইড করে নিয়েছিল দুই ভাই বোনের বিয়ে করিয়ে দিবে। তারপর আমাদের সোজা এঙ্গেজমেন্টের সিন দেখানো হয়। আমাদের দুইজন কাপালই সেখানে চলে আসে। সবাই তো অনেক বেশি প্রশংসা করছিল, দুইজন কাপালই একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। সেখানে লিনের তো এই সবকিছু একদমই ভালো লাগে না, আর সে কাউকে মেসেজ করে। তখনই সেখানে একজনের এন্ট্রি হয়, আর সে লোকটা বলছিল সো তুমি কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো, তুমি তো আমাকে বলেছিলে তুমি জিয়ান পরিবারে ফেরত যাচ্ছ, আর তুমি আমাকেই ভালোবাসো, আমার সাথেই থাকবে। সবাই তো সেই ছেলের কথা শুনে পুরাই শকড হয়ে যায়। শুধু সেখানে সেই ছেলেকে চিনতো আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সেই ছেলেটা শোয়ের বাবাকে বলে আমি তার বিএফ। শো বলে আমরা শুধুমাত্র অরফানেসে একসাথে ছিলাম, আর কিছুই না। আর এর মানে এটা নয় যে তুমি আমার বিএফ। সব গেস্টেরা বলা বলি করেছিল জিয়ান পরিবারের মেয়ে শো এরকম, আমরা তো জানতাম না। তার তো আগে থেকেই বিএফ ছিল, আর সে এখন এখানে এসে ড্রামা করছে। সেই ছেলেটা বলে তুমি এখন ধনী পরিবারে চলে এসেছো, তাই আমাকে ধোকা দেওয়ার কথা ভাবছো, কিন্তু আমি এত সহজে তোমার পিছু ছাড়বো না। লিন তো সেখানে ড্রামা করতে শুরু করে আর বলে আমরা ভেবেছিলাম তুমি মিস্টার গুয়ানের জন্য একেবারে পারফেক্ট হবে, তাই তো এই বিয়ের জন্য সবাই রাজি ছিল। কিন্তু এখন তো সবাই জানতে পেরে গেছে তোমার আগে থেকেই বিয়ে ছিল, তাই তুমি মিস্টার গুয়ানের যোগ্য না। মিস্টার গুয়ান বলে আমি তোমাকে বিশ্বাস করি। সু তখন অনেক বেশি হ্যাপি হয়। লিন বলে সবকিছু জানার পরেও তুমি বিয়ে করতে রাজি হচ্ছ। গুয়ান বলে আমার কাছে পাস্ট কোনো ম্যাটার করে না, প্রেজেন্ট করে। আর সে সুকে জিজ্ঞেস করে তুমি কি পার্সনকে পছন্দ করো এখনো, তখন সে নিষেধ করে। কিন্তু সে ছেলে ড্রামা করতে শুরু করে আর বলে তুমি আমাকে প্রমিস করেছিলে, তুমি এখন তোমার প্রমিস ভাঙতে পারো না, আর সবাইকে ছবি দেখায়। সু বলে আমি এই ছবির ব্যাপারে কিছুই জানি না। গুয়ান বলে আমি তোমাকে বিশ্বাস করি। সুও তখন সাহস পায় আর সে ব্যক্তিকে জিজ্ঞেস করে এই ছবি কখনকার। তখন সে ছেলে বলে তুমি যেদিন জিয়ান পরিবারে এসেছিলে তার একদিন আগের ছবি। জিয়ান বলে তখন তো আমি 16 বছরের ছিলাম, আর তুমি তো 2 মাস আগেই জেল থেকে বের হয়েছ, কারণ তুমি চুরি এবং ছিনতাই করতে। লিন তো সেখানে তার চেহারা লুকাতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে এখন সে এক্সপোজ হয়ে যাবে। তখন তো সে পার্সন বলতে শুরু করে আমি হয়তো ডেট ভুল করে ফেলেছি, আর তুমি কি ভুলে গেছো তুমি তো আমার সাথে নাইটও স্পেন্ড করেছো। সু বলে তুমি 2 বছর আগে জেলে গিয়েছিলে, তখন তো আমার বয়স 14 বছর ছিল, আর তুমি এখন সবার সামনে বলছো আমি তোমার সাথে নাইট স্পেন্ড করেছি। তুমি কি জানো তোমার আবারও জেল হতে পারে তোমার এসব কথার কারণে। সে পার্সন তো পুরাই ভয় পেয়ে যায়। সু বলে ঠিক আছে আমরা পুলিশকেই ডাকি। সে পার্সন তো ভয় পেয়ে না করছিল। লিন তো বাঁচার জন্য সে লোকটাকেই দোষারোপ করে তোমার এত সাহস, ভুল অভিযোগ নিয়ে এখানে চলে এসেছো ড্রামা করতে। গুয়ানও রেগে যায় আর গার্ডদেরকে বলে তাকে বাইরে বের করো। তখন সে লোকটাকেও বাইরে বের করে দেওয়া হয়। শুধু লিনকে বলছিল আমার কেন মনে হচ্ছে তুমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছ। লিন বলে আমি কেন নিরাশ হব। সু বলে কারণ আমি মিস্টার কুয়ানকে বিয়ে করছি। লিন তো বলছিল না না। তারপর আমাদের দুইজন কাপালি সেখানে এঙ্গেজমেন্ট করে ফেলে, আর সেখানে লিন তো কিছুই করতে পারে না, আসলে সে গুয়ানকে পছন্দ করত। তারপর দুই বোন বসেছিল। সু বলে আজকে অনেক ড্রামা হয়েছে, সত্যি এ সবকিছু অনেক লজ্জাজনক ছিল। তখনই তারা দুজনে সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে লিন একজন ওয়েটারকে একটা ড্রিঙ্ক দিচ্ছিল আর বলছিল এটার মধ্যে ড্রাগ মিশাতে, আর সাথে গুয়ানকে সেই ড্রিঙ্ক দিয়ে দেয় যাতে গুয়ান তার সাথে নাইট স্পেন্ড করে।
তখন তো গুয়ান তাকে বিয়ে করার জন্য বাধ্য হবে। তারপর সে তো ওয়েটারকে 1 মিলিয়ন টাকা অফার করে, তখন ওয়েটারও রাজি হয়ে যায়। তখনই তারা দুই বোন সেখানে চলে আসে আর বলে এখানে কি চলছে। লিন তো বাহানা বানাতে শুরু করে আর বলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর ওয়েটারের কাছ থেকে ড্রিঙ্ক নিলাম। সো বলে ও আচ্ছা তুমি এদিক দিয়ে যাচ্ছিলে, আচ্ছা ঠিক আছে উপরে তাকাও। লিন তো উপরে তাকানোর পর পুরাই শকড, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। এর মানে এতক্ষণ ধরে সে যা যা করেছে এবং যা যা বলেছে সবই তারা দুজনে শুনে ফেলেছে। লিন তখন বলতে শুরু করে হ্যাঁ আমি সবকিছু প্ল্যানিং করছিলাম, তো কি হয়েছে, তুমি কি করবে। সুতো রেগে যায় আর বলে আজকে তুমি যে তামাশা করেছিলে তা কি কম ছিল নাকি, দাঁড়াও আজকে আমি তোমাকে অনেক ভালো শিক্ষা দিব। তারপর সে লিনকে ভেতরের রুমে নিয়ে যায় এবং অনেক ধোলাই করে। লিনের অবস্থা সেখানে পুরাই খারাপ হয়ে যায় আর জিয়ান তো বাইরে পাহারা দিচ্ছিল। লিন তো সেখান থেকে কোনো রকম ভাবে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সুতাকে আবারও টেনে ভেতরে নিয়ে যায়। এসব আবার দুই ভাই দেখে ফেলে আর তারা দুই ভাই তো পুরাই শকড। এখন আমরা কি দেখলাম, মিস্টার গুয়ান তার ভাইকে বলে এরকম ভান করো যেন আমরা কোনো কিছুই দেখিনি। রোহান বলে সবকিছু আসলে অনেক বেশি ভয়ানক ছিল। তখনই তাদের মা সেখানে আসে আর বলে তোমরা দুজন এখানে কি করছো, আমি তোমাদের খুঁজছিলাম আর তোমাদের ওয়াইফের সাথে আমি দেখা করতে চাই। মিস্টার রোহান তার মাকে বলছিল মা তুমি ভেতরে যেও না। তার মা তো বলছিল কি হয়েছে, কেন যাব না। তখনই সু বাইরে আসে এবং সবাইকে দেখে পুরাই শকড হয়ে যায়। লিনও তখন বাইরে চলে আসে, যার অবস্থা অনেক বেশি খারাপ। লিন তো বাইরে আসার পর রুয়ানের মাকে বলছিল দেখুন তারা আমাকে কত বেশি মেরেছে, আর সে তো অনেক বেশি কান্না করছিল। সু তখন তাকে বলছিল তুমি কি ভুলে গেছো একটু আগে আমি তোমাকে কি বলেছি। তখন তো লিনের ক্যামেরার কথা মনে পড়ে, তাই সে রুয়ানের মাকে সবকিছু খুলে বলতেও পারছিল না, কারণ কিছু বলতে গেলে সেই তো ফাঁস হয়ে যেত সে আজকে কি করতে চলেছিল। রুয়ানের মা জিজ্ঞেস করে তার অবস্থা এরকম কেন। সু বলে তেমন কিছু না, সে তো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছে আর ক্ষমা চাওয়ার জন্য সে আমাকে টাকাও দিয়েছে, আর আমি যখন তাকে ধন্যবাদ জানাচ্ছিলাম সে হঠাৎ করেই পড়ে যায়, তাই তার অবস্থা এরকম হয়ে গেছে। লিন তো পুরাই শকড, তার টাকাও গেল আবার তার কাজও হলো না। রুহানের মা বলে তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি, তখন তো সে হ্যাঁ বলে কান্না করতে করতে চলে যায়। রুহানের মা বলে তোমাদের দুজনের সাথে আমার কথা আছে, তারপর তারা ভেতরে চলে যায়। মিস্টার রুয়ান বলছিল ভাই এখন আবার কি হবে। অন্যদিকে ভেতরে রুয়ানের মা দুজনকেই জিজ্ঞেস করেছিল তোমরা কি এঙ্গেজমেন্টে হ্যাপি। সো বলে আমি আর আমার বোন এই এঙ্গেজমেন্টে অনেক বেশি হ্যাপি, কিন্তু আপনার কি, আপনি কি আমাদের অ্যাকসেপ্ট করেছেন, এই এঙ্গেজমেন্টে আপনার আবার কোনো সমস্যা নেই তো। তার মা বলছিল না না, যদিও রুয়ান বেশ সেটা বুদ্ধিমান না, কিন্তু সে জিয়ানকে অনেক বেশি পছন্দ করে। আর আমি আমার আরেক ছেলে গুয়ানকে দেখে তো পুরাই শকড হয়ে যাই, সে কখনো কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড ছিলই না, কিন্তু এখন আমার খুবই অবাক লাগছে সে তোমাকে পছন্দ করে। এটা আমার জন্য অনেক বেশি অবাক করা বিষয়, কারণ সে ছোটবেলা থেকে কখনোই কাউকে পছন্দ করেনি, তুমিই তার জীবনের প্রথম মেয়ে। আমি তো চাই তাড়াতাড়ি করে তোমাদের বিয়ে হয়ে যাক, আমার তো ভয় লাগে সে আবার বিয়ের জন্য নিষেধ না করে দেয়। তাই সে সুকে কানে কানে কিছু একটা প্ল্যানিং বলে। সু তো সেখানে লজ্জা পেয়ে যায়। তাদের শাশুড়ি বলে তোমরা দুজনে আমার পুত্রবধূ, তাই তোমাদের যা প্রয়োজন তোমরা এই কার্ডের মাধ্যমে শপিং করবে। তারা দুজনেই তাকে ধন্যবাদ জানায়। তারপরে সিনে তারা চারজন মিলে একটা নর্মাল রেস্টুরেন্টে এসেছিল। রুহানের তো সেই রেস্টুরেন্ট একদমই ভালো লাগে না, তাই সে বলে আমরা এত ছোট রেস্টুরেন্টে কেন এসেছি, এখন মাত্র আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, আমাদের বড় কোনো জায়গায় যাওয়া উচিত ছিল। সেও ভাবছিল মা আমাদের দুই বোনকে বলেছিল দুই ভাইকে আমাদের কন্ট্রোলে আনতে, নাহলে হতে পারে গুহান আমাকে বিয়ে করা থেকে নিষেধ করতে পারে। তাই আজকে যাই হয়ে যাক না কেন আজকে আমরা চারজন এক হয়েই ছাড়বো। সু বলে আসলে আমি এতিমখানায় বড় হয়েছি, তাই বেশি টাকা খরচ করার অভ্যাস আমার নেই, কোনো ব্যাপার না, তোমাদের যদি এ জায়গা ভালো না লাগে তোমরা যেতে পারো। রুয়ান বলে সরি আমার কথার মানে এটা ছিল না, আমরা যখন এখানে চলে এসেছি এখানেই খাবার খাবো। শুধু সেখানে অনেকগুলো খাবার অর্ডার করে, কিন্তু কেউই তো খাবার খেতে চাচ্ছিল না, কারণ তারা তিনজন সবসময় বড় রেস্টুরেন্টেই খাবার খেয়েছে, তাই ভাবছিল এই খাবারের স্বাদ ভালো হবে না। কিন্তু সু সবাইকে খাবার টেস্ট করতে বলে এবং জোর করে খাবার খাইয়ে দেয়। তারপর তারা সবাই মিলে খাবার এনজয় করে। রুয়ানি প্রথম খাবার নিয়ে এরকম ঢং করেছিল, কিন্তু সেই সব থেকে বেশি খাবার খায়। সবাই তো সেই জায়গায় অনেক বেশি মাতাল হয়ে যায়। সেখানে সুও, গুয়ান সেখানে তাকে সামলাচ্ছিল। সু বলে আমি আজকে তোমার সাথে তোমার বাড়িতে যাব। গুয়ান তখন জিয়ানকে বলে তুমি আমার ভাইকে নিয়ে যাও আর আমি সুকে নিয়ে যাচ্ছি। জিয়ানও তখন কোনো রকম ভাবে রুয়ানকে নিয়ে যায়। অন্যদিকে লিন বাড়িতে মাকে বলছিল কিভাবে দুই বোন মিলে তাকে মেরেছে। রুয়ানের মারও তো সেখানে খারাপ লাগে, আসলে লিনকে সে দত্তক নিয়েছিল। রুয়ানের মা বলে আচ্ছা ঠিক আছে আমি দুজনকে জিজ্ঞেস করব।
লিন বলে, হ্যাঁ মা, আপনার আমার জন্য ইনসাফ করতেই হবে। তখনই সেই জায়গায় মিস্টার গুয়ান চলে আসে সুকে কোলে করে নিয়ে, এবং সে তার রুমের দিকেই যাচ্ছিল। লিন এসব দেখার পর মাকে বলছিল, মা জলদি চলো, তাকে জিজ্ঞেস করো। কিন্তু মা তো দুইজনকে একেবারে ডিস্টার্ব করবে না, তাই সে মেয়েকে বলে তাকে নিয়ে যাও এবং বাইরে ছেড়ে দিয়ে আসো। লিন তো পুরাই শকড আর বলে, মা তুমি এসব কি বলছো? তখন মা বলে, এসব ব্যাপারে পরে কথা হবে। তখন তো সে রেগে মেগে চলে যায়। গুয়ানের মা মেয়েদেরকে বলে খেয়াল রাখবে কেউ যাতে গুয়ানের রুমে গিয়ে ডিস্টার্ব না করে। সবার যাওয়ার পর সে তো সৃষ্টিকর্তার কাছে প্রে করছিল, প্লিজ আমার ছেলে যাতে ঠিকঠাকই থাকে, কারণ গুয়ান কখনোই কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখাতো না, তাই সে ভাবছিল তার ছেলের মধ্যে আবার কোনো সমস্যা নেই তো। অন্যদিকে গুয়ান কোনো রকম ভাবে সুকে শোয়ায়, সু তো বারবার তাকে কাছে টানছিল। ও তো কোনো রকম ভাবে টাওয়ালের কথা বলে সেখান থেকে যায়। আসার পর দেখতে পায় সে তার সব জামা কাপড়ই খুলে ফেলেছে। গুয়ান তো পুরাই শকড আর বলছিল, তুমি এসব কি করছো? সু বলে, আমার না অনেক বেশি গরম লাগছে। আর সে গুয়ানকে তার সাথেই শুতে বলে। গুয়ান বলে, তুমি আমার সাথে প্লে করছো, পরে আবার আফসোস করো না। তারপর তারা দুজনে একে অপরকে কিস করে। অন্যদিকে জিয়ান কোনো রকম ভাবে রুহানকে তার বাড়িতে আনে। বাবা জিজ্ঞেস করে সু কোথায়। জিয়ান তার বাবাকে সেখানে বলছিল সে তো মিস্টার গুয়ানের বাড়িতে গেছে। বাবা তো সেখানে রাগ দেখাচ্ছিল। মা বলে, কোনো ব্যাপার না, দুজনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। জিয়ানও তারপর রুহানকে নিয়ে ভেতরে চলে যায়। বাবা পেছনে যাওয়ার চেষ্টা করে, মা থামায় আর বলে, দুজনকে একা থাকতে দাও, তাদের এঙ্গেজমেন্ট তো হয়েই গেছে। ফাদার বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার দুজন মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে, আমার হার্টে তো পেন হচ্ছে। অন্যদিকে জিয়ান তাকে শুয়ে চলেই যাবে, কিন্তু রুয়ান তাকে ধরে ফেলে আর বলে, আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। জিয়ান বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি। রুয়ান বলে, আমার এই সব কিছু স্বপ্ন মনে হচ্ছে, আর তাকে কিস করে। অন্যদিকে সুতো সকালবেলা জাগে আর সে দেখতে পায় মিস্টার গুয়ান তো শার্ট পরছিল। মিস্টার গুয়ান তাকে বলে, তুমি জেগে গেছো, তাহলে চলো আমরা খাবার খেতে যাব। আর আবারও তার কাছে আসে। সুতাকে বলে, তুমি আবারও কি করতে চাচ্ছ? কালকে রাতের জন্য আমার এমনিতেই অনেক বেশি পেন হচ্ছে। মিস্টার গুয়ান তো হাসতে শুরু করে আর বলে, কি বলছো পাগল, কালকে রাতে তো কিছুই হয়নি, তুমি ভালোভাবে সবকিছু মনে করার চেষ্টা করো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে যখন কিস করতে যাবে তখনই সে তো ভমিটিং করা শুরু করে দেয়। তারপর গুয়ান তাকে বাথটাবে নিয়ে যায় গোসল করানোর জন্য। আর সে এত বেশি মাতাল ছিল, সে তো পানিতে অনেক বেশি মজা করছিল। তখনই গুয়ান যায় তার জন্য জামা কাপড় আনতে, কিন্তু শুধু শাওয়ার নিয়ে আগেই বেরিয়ে পড়েছিল, তাই সে পিছল খেয়ে পড়ে যায়। গুয়ান কোনো রকম ভাবে তাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর আবারও তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তার ঘুম পেয়ে যায় আর সে ঘুমিয়ে যায়। বর্তমানে সবকিছু মনে করে সে তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর বলে, তুমি যাও, আমি আসছি। আর সে কাঁথার নিচে লুকিয়ে পড়ে আর সে গুয়ানকে বলছিল, তুমি চলে যাও। তারপর সে তার শাশুড়ির সাথে বসেছিল। তার শাশুড়ি বলে, আমার ছেলের কোনো কাজ চলে এসেছিল, তাই সে বিজনেস ট্রিপে গেছে, কিন্তু আমাকে বলো কালকে রাতে কি হয়েছিল, তোমাদের সম্পর্ক কি একটু এগিয়েছে? সু বলে, না মা, বেশি কিছু হয়নি। আর সে কান্নার নাটক করে। তার শাশুড়ি বলে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আর তাকে ব্রেসলেট খুলে দেয়। সুয়ের তো সেটা অনেক পছন্দ হয়, কিন্তু তারপরও সে নিতে চাচ্ছিল না, কিন্তু তার শাশুড়ি তাকে ধরিয়ে দেয়। সু তারপর মাকে বলে, আমার বোনেরটা কোথায়? তখন তার শাশুড়ি আরেকটার ব্যবস্থা করে দেয়। আর সে সুকে বলছিল, তুমি গুয়ানের কথায় বা ব্যবহারে কিছু মনে করো না, সে এখন নতুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে জিয়ান তো রুয়ানকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। আর তারা একসাথেই বসেছিল। বাবা ভাবছিল বিয়ের আগে সে আমার বাড়িতে এসে কি করছে। তখনই সু আসে আর বলে, আমি ফিরে এসেছি। বাবা তো সুকে বকছিল, এটা কিরকম ম্যানার্স, তুমি কালকে বাড়িতে না এসে গুয়ানের বাড়িতে ছিলে। সু বলে, আমি তোমার ফিয়ন্সের বাড়িতে গিয়েছিলাম, অন্য কারো বাড়িতে না। তার ফাদার বলে, সে তোমার ফিয়ন্সে হয়, হাজব্যান্ড নয়, পরে যাতে এরকম কিছু না হয়। তোমরা দুই বোনই কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছ। আর বাবা তো রেগে মেগে রুয়ানকেই দেখছিল। রুয়ান বলে, কি হয়েছে আঙ্কেল, আমাকে কি অনেক হ্যান্ডসাম লাগছে? তখন তো বাবা সেখান থেকে রেগে মেগে চলে যায়। মা বলে, তোমাদের বাবা তোমাদের জন্য অনেক চিন্তা করে, সে সারা রাত ঘুমায়নি, আমি গিয়ে দেখছি। সো তারপর জেট নিয়ে তার বোনের কাছে যায়। আর সে খুশি হয়ে তার বোনকে সেই জেড ব্রেসলেট দেখাচ্ছিল। আর সিয়ানকে জিজ্ঞেস করছিল, এটা তোমার কাছে কেমন লাগছে? সেখানে রুয়ান বলে, এই ব্রেসলেট কি আমার থেকে বেশি সুন্দর? তারা দুই বোন তো রুয়ানের কথা শুনে হাসতে শুরু করে। তারপরে সিনে জিয়ানকে কেউ কিডন্যাপ করে এবং এই ভিডিও শোয়ের কাছে পাঠায়। শো তো এসব দেখার পর অনেক পেরেশান হয়ে যায় আর সেখানে চলে যায়। দেখা যায় সব কিছুর পেছনে লিন এবং তার বান্ধবী ছিল। জিয়ান বলছিল, তোমরা কেন এসব কিছু করছো, এতে তোমাদের জেলও হতে পারে। লিনের বান্ধবী বলে, তুমি বাঁচলে তো আমাদের জেলে পাঠাবে।
লিন বলে, তোমাদের এত সাহস, দুই বোন মিলে আমাকে আঘাত করেছো, আমি তোমাদেরকে ছাড়বো না। সুকেও আমরা ইনফর্ম করে দিয়েছি, সু কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। তারপর তোমরা দুই বোন মিলে একসাথে উপরে যাবে। ততক্ষণে সু সেখানে চলে আসে। তারা দুই বান্ধবী অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সু বলে, তোমরা কেন আমার বোনকে কিডন্যাপ করেছো? লিন বলে, তুমি নিজেও জানো আমি কেন এসব কিছু করছি। সু বলে, সব আমি করেছি, আমার বোনকে ছাড়ো। লিন বলে, তুমি যদি চাও তোমার বোনকে আমরা ছেড়ে দেই, তাহলে তোমারও কিডন্যাপ হতে হবে। আর সে জিয়ানের জায়গায় তাকে যেতে বলে। জিয়ান বারবার নিষেধ করছিল, কিন্তু সু তার কাছে এগিয়ে যায়। সু বলে, আপু যাই হোক না কেন, আমি তোমাকে একা ছাড়বো না। তারপর সে সামনে এসে বলে, এখন আমার বোনকে ছেড়ে দাও, তাছাড়া আমি তো পুলিশকে আগে ইনফর্ম করে দিয়েছি। লিন আর তার বান্ধবী তো ভয় পেয়ে যায় আর বলে, তোমরা কেন পুলিশকে ইনফর্ম করেছো? আমি তো না করেছিলাম। সু বলে, এখনো সময় আছে, তুমি আমাদেরকে ছেড়ে দাও, তোমাদের সাথেও কিছু খারাপ হবে না। লিনের বান্ধবী বলে, তাদেরকে ছেড়ে দিলে আমাদের সমস্যা আরো বেশি বেড়ে যাবে, তাই ভালো হবে দুজনকেই আমরা মেরে ফেলবো। আমরা দুজনকেই জ্বালিয়ে মেরে ফেলবো, তাহলে আমাদের পুলিশও ধরতে পারবে না। সু তখন রেকর্ডিং দেখায় আর বলে, আমি সবই রেকর্ড করে ফেলেছি, আর অলরেডি সব পুলিশকে আমি পাঠিয়েও দিয়েছি, তাই যাই করো আজকে তোমরা বাঁচবে না। লিন তো ভয়ে বলছিল, দুজনকেই ছেড়ে দাও। লিনের বান্ধবী বলে, না, না হলে তো আমরা ফেসে যাব। আর সে নিজেই নাইফ নিয়ে জিয়ানকে অ্যাটাক করতে যায়, কিন্তু সু সময় মতো তার হাত ধরে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয় আর দূরে সেই মেয়েটাকে ছুঁড়ে মারে। তখনই সেখানে আমাদের দুইজন হিরোর এন্ট্রি হয়। তারা দুই ভাই সেখানে চলে আসে এবং দুইজনের ওয়াইফকে সেখানে প্রোটেক্ট করে। জিয়ান তো রেগে সেই জায়গায় তার হাত তোলে। সু বলে, বোন রেগে থাকলে আমাকে মারতে পারো। জিয়ান বলে, তুমি কেন এসব বিপদের মধ্যে পা বাড়ালে? তোমার কিছু হয়ে গেলে জিয়ান পরিবারের কি হতো? সু বলে, আপু এই সব কিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি আমি লিনকে এত বেশি না মারতাম, সেরকম করতো না। আপনি আমার জন্য বিপদে পড়েছেন, আমি কিভাবে না এসে থাকতে পারতাম? আমি তো এতিমখানায় বড় হয়েছি, আপনি প্রথম ব্যক্তি যে আমাকে সাহায্য করেছে যখন আমি আমার সাহায্যের জন্য কাউকে পাশে পাইনি। আমি আপনারই দয়ালু স্বভাব সারা জীবন মনে রাখবো। আপনাকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতেও পারি না। তারপর তারা দুই বোন মিলে একে অপরকে জড়িয়ে ধরে। জিহান বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমার যদি কিছু হয়ে যেত। আমরা তো জিয়ান পরিবারের মেয়ে, আমাদের পরিবারের কি হতো? এরকম ভাবেই দেখা যায় সুতার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে। আর তারা সবাই তো একসাথে সেলফি নিচ্ছিল এবং ছবি তুলছিল। রুয়ান বলে, শুধুমাত্র গ্রাজুয়েশন হয়েছে, এত ছবি নেওয়ার কি হয়েছে? গুয়ান বলে, তোর কি সমস্যা? তারপর সে গিয়ে সুকে প্রপোজ করে দেয় আর সে সবার সামনে সুকে বলে তাকে বিয়ে করতে। সু বলে, কিন্তু আমার কাছে একটা শর্ত আছে। তখন তো গুয়ান বলে, তোমার সব শর্ত মানতে আমি রাজি। সু বলে, আমি চাই আমাদের অনেক বড় একটা বিলা হোক, যেখানে আমরা দুই বোন দুজনের হাজবেন্ডের সাথে হ্যাপিলি থাকতে পারবো। গুয়ানের শর্তে রাজি হয়ে যায়। তখন সু বিয়েতে রাজি হয়ে যায়। সেখানে রুয়ানো তো জিয়ানকে আংটি দিয়ে প্রপোজ করে। দুইজনের পরিবারের সবকিছু দেখে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। সেখানে জিয়ানো এই প্রপোজালে রাজি হয়ে যায়। এখানে আমাদের দুইজন কাপাল পুরো কমপ্লিট হয়। তারপর আমাদের হিরোদের প্যারেন্টস এবং হিরোইনদের প্যারেন্টস সবাই মিলে একসাথে ছবি তোলে আর একে অপরের মেয়ে এবং ছেলেদেরও ছবি তুলে দেয়। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।